ঘুম ভাঙল দেরি করে। জানালার বাহিরে একটা কাক বিশ্রী গলায় ডাকছে, কা কা কা। রাত্রি উঠে বসল, এক হাতে চোখ কষলে বড় করে হাই তুলল। লম্বা ঘুম দিয়ে বেশ ভালো হয়েছে। এক রাতেই গায়ের ব্যথার অস্তিত্ব বিনাশ। শরীর হালকা লাগছে। চোখ মুখে পানি ছিটিয়ে এসে আলমারি খুলল সে। 2 দিন যাবৎ কাপড় ধোয়া হয়নি। আধোয়া জামাকাপড়গুলো চেয়ারে উপর গুটলি পাকিয়ে আছে। দীর্ঘকায় হতাশ শ্বাস বেরিয়ে এলো। তার স্টুডেন্টের মধ্যে একজন আছে খুব ছোট, এবছর সবে ক্লাস 3-তে উঠছে। আজকে জন্মদিন। ওর মা গতকাল আসার সময় বলে দিয়েছে সে যেন অবশ্যই যায়। বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আর মানা করতে পারেনি। এখন বিপত্তি জামাকাপড় নিয়ে। ভার্সিটির বাইরে তেমন কোথাও যাওয়া হয় না। তাছাড়া জামাকাপড় পিছে অহেতুক টাকা খরচ করার মানেও নেই। তাই আলমারিতে কয়েক জোড়া সুতি কামিজ আর মায়ের 2-3টে সাদা শাড়ি ছাড়া তেমন কিছুই নেই। শাড়িগুলো সে এনেছিল সেই 4 বছর আগে। একা একা থাকবে তাই স্মৃতি হিসেবে মায়ের শাড়ি নিয়ে এসেছিল সঙ্গে করে, যেন মন খারাপ হলে শাড়িতে হাত বুলিয়ে বলতে পারে মা তো সাথেই আছে। উদাসীন হয়ে উঠল মনটা। 7-5 না ভেবে হালকা হাতে একটা শাড়ি বের করে নিয়ে বুকে জড়িয়ে রাখলো বেশ কিছুক্ষণ। মাকে মনে পড়ছে। বাবার একটা শার্টও আছে আলমারিতে, কিন্তু সেটা ধরার সাহস হয় না এখনো। কেঁদে কেটে ভাসিয়ে ফেলবে সে। কি দরকার? শাড়ি পরে নিয়ে ভার্সিটির ব্যাগ গুছিয়ে ঘরের দরজা আটকে বেরিয়ে গেল সে। মুঠোফোনটা অযত্নই পড়ে রইল পড়ার টেবিলের অগুছালো কোণে। ল্যাপটপের কিবোর্ড এফোর ওপর করতে করতে কবিতে চমক দিচ্ছে নিভ্রান। মস্তিষ্কের এক কোণায় জটলা পাকিয়ে আছে চাপা রাগগুলো। মেজাজ খারাপ হচ্ছে ক্ষণে ক্ষণে। এত অসহনীয় কেন এই অবলা? মেয়েটা একটাবার কলব্যাক অন্তত করতে পারত, কিন্তু না, সেটা করো না। কোনো প্রয়োজন বোধ করেনি। ভেবেছে হয়তো উনি তো আছেই, ভালো আছে। কফির কাপটা শব্দ করে টেবিলের উপর রাখল নিভ্রান। চোখে তখন ক্রোধের দাবানল। মেঘ ডাকছে গুড়ুম গুড়ুম। বিদ্যুৎ চমকাচ্ছে হালকা পাত্তা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখ রাঙিয়ে আকাশ দেখল রাত্রি। মনে মনে বলল, আজ আর জল ঝাঁপিয়ে কী লাভ? কাল তো হাজার আকতিও মন গলল না। মেঘবালকের সঙ্গে নিয়ে অথচ মেঘেরা ঝরতে প্রস্তুত। কি অমিল! একটা গাড়ি পাশ কাটিয়ে গেল, প্রায় গায়ের উপর দিয়ে। রাত্রি দ্রুত চেপে গেল। অদ্ভুত, গাড়ি চালকের সময় খেয়াল থাকলো না নাকি? হাহ! আজকে নিবার নিতে আসেনি, হয়তো কাজ আছে। যদি তাকে নিতে আসাটা কোনো ধারাবাধা নিয়ম না থাকে, তবু রাত্রি অবচেতন মন আজকাল এটাই চাই, টিউশন থেকে বের হয়েই নিভ্রানকে দেখতে। যার জন্য অপেক্ষা করে আছে মানুষটা, শুধু তাই জন্যই। আহা, মনটা ঠান্ডা করে দেওয়া অনুভূতি। রাত্রি হেসে ফেলল। হাঁটতে হাঁটতে কুচির নিচটা এলোমেলো হয়ে গেছে। উভয়ে কুচিগুলো গোছাচ্ছে। হঠাৎই সাই করে একটা গাড়ি থামলো একেবারে কাছ ঘেঁষে। সোজা হয়ে দাঁড়ানোর আগেই একটা হাত হাসকা টান দিয়ে গাড়ির পেছনের সিটে ছুঁড়ে মারল। পিলে চমকে উঠল রাত্রি। ভয়ে ফর্সা চেহারাটা ফ্যাকাশ হয়ে গেল মুহূর্তেই। হৃদস্পন্দন থেমে গেল। কোনো বিপদ হবে না তো? তার 1 সেকেন্ডের গড়ে উঠে সকল ধ্যান ধারণাকে বর্ষ করে দিয়ে ভেতরে ঢুকলো নিভ্রান। চোখে মুখে আশ্চর্য লাল, মুখের হাড় শক্ত। একটা রাগী গা কাঁপিয়ে তার দৃষ্টি নিক্ষেপ করতেই চুপসে গেল রাত্রি। নিভ্রান ঝুঁকে এলো, পেছনে হাত ঘুরিয়ে দরজার ভেতরে নক করে দিল। রাত্রি পেছালো। লোকটার কি হলো হঠাৎ? এমন ব্যবহার তো কখনো করে না, আজ কি হলো? জানালার সাথে লেগে যেতেই কানের পাশটা এক হাত ঠ্যাস দিল নিভ্রান। রাত্রি কিছু বলার জন্য মুখ খুলতে নিলেই সে ভরাট গলায় বলল, ফোনটা ধরনি কেন? রাত্রি শূন্য মস্তিষ্ক পলক ফেলল। চোখের পাতা সংকুচিত করে বলল, জি। নিভ্রান ক্রোধের পারদ সীমা লঙ্ঘন করে গেল। জানালার কাজটায় বিকট শব্দে আঘাত করে সে চিৎকার করে উঠল, তোমাকে কতবার ফোন করতে বলেছি কাল রাতে? কোনো হিসাব আছে? আমার কোনো দাম নাই, তাই না? কোনো মূল্য নাই আমার কথার? বিরক্ত করি, পিছন পিছন ঘুরি বলে সস্তা হয়ে গেছি? আনসার মি ড্যাম ইট! খবরদার, চুপ করে থাকবা না রাত। আমি কিন্তু নিজেকে সামলাতে না পেরে আবারও বিকট জোরে বাড়ি মারল নিভ্রান। কপালের রগগুলো বোধহয় একটু চামড়া ফেটে বেরিয়ে আসবে। নিজের সত্তাটার নিজের মধ্যে নেই। রাত্রি মাথা নিচু করে ফেলল। ভয়ে হাত কাঁপছে। এ কেমন রূপ? নিভ্রান তো কখনো তার উপর রাগ দেখায় না। এহেন অচেনা রূপ, ভয়ঙ্কর গলার স্বর আর অপ্রত্যাশিত রূঢ় ব্যবহারের স্থির থাকতে পারল না আদুরে প্রেমিকার মেয়ে লিমন। কোয়েলের দিকে তাকিয়ে ফুঁপিয়ে উঠল সে। গলা বেয়ে বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে ভেজা কণ্ঠেই বলল, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। নিভ্রান আরো জোরে ধমকে উঠল, ঘুমিয়ে পড়েছিলে? কেন ঘুমিয়ে পড়েছিলে? রাত্রি কাঁদতে কাঁদতেই হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিষ্ফল চেষ্টা করল। বলল, আপনিই তো বলেছিলেন। নিভ্রান চুপ হয়ে গেল। ব্রুকুসকে মনে মনে
স্বগতি করল। আমি বলেছিলাম? ও হ্যাঁ, আমি তো বলেছিলাম। নিজের বোকামোর স্পষ্ট উঠতেই শান্ত হয়ে পড়ল সে। রাত্রি তখন সশব্দে ফুপিয়ে চলেছে। নিভ্রাণের থেকে এমন ব্যবহার সে কখনোই আশা করেনি, কখনো না। মানছে লোকটা রাগ, তবে তবুও তাকে এভাবে ধমকাবে? নিভ্রাণ দু চোখ বুজে রাত্রির কাঁধে কপাল ঠেকাল। এই সহজ বিষয়টা তার মাথায় ঢোকেনি। সে তো নিজেই কাল বলে এলো ঘুমিয়ে পড়তে। তার উপর মেয়েটার শরীর খারাপ ছিল, ঘুমের ঘরে হয়তো শুনতে পাইনি। তার তো বোঝা উচিত ছিল। কাঁধে কপাল রেখে ধীর গলায় বলল নিভ্রাণ, ফোন কোথায় তোমার? কল ব্যাক করলেই তো পারতে। রাত্রি অশ্রুসিক্ত গলায় বলল, ফোন তো বাসায়, আমি ফোন নিয়ে বেরোই না, চুরি টুরি হয়ে গেলে পরে। আর সকালে দেরি করে ঘুম ভেঙেছিল, ফোন দেখার সময় পাইনি। তাছাড়া আমার ফোনে তেমন কেউ কল দেয় না, শুধু মায়ের সাথে কথা বলার জন্য ফোনটা কিনেছি। নিভ্রাণ ফোঁস করে শ্বাস ছাড়ল। এটা কি করলো সে? মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার করে ফেললো, এভাবে কাঁদিয়ে দিল, ভয় পেয়ে দিল। রাত্রি ফোলাফোলা চোখে চাইল। নিভ্রাণ তার কাঁধে মাথা এলিয়ে দিয়েছে, তবে শরীরের ভয় ডর রেখেছে। তবুও সে সহ্য করতে পারছে না। নিভ্রাণ নির্বিকার। রাত্রি আলতো করে তার পিঠে হাত রাখল। কান্না থেমে গেছে। এক হাতে পিঠে আঁকড়ে ধরে নিচু গলায় বলল সে, আপনি এত রেগে যান কেন? নিভ্রাণ নিশ্চুপ। মুখে কিছু না বলে আস্তে করে হাত উঠিয়ে রাত্রির গাল চোখ মুছে নিল, মাথায় হাত বুলিয়ে দিল। রাত্রি বুঝতে পারছে লোকটার শরীর ছেড়ে দিচ্ছে, তার উপর ভয় নিচ্ছে। শ্বাস প্রশ্বাস খুব ঘন। কি হয়েছে? রাত্রি আতঙ্কিত গলা। নিভ্রাণ উঠে গেল, এক হাত মাথায় ঝাঁকড়া চুল পিছন দিকে চেপে ধরে এলোমেলো করে বলল, কোলে একটু মাথা রাখি। রাত্রি আবারও ধাক্কা খেলো। লোকটা এভাবে কথা বলছে কেন? কণ্ঠ কেমন জড়িয়ে যাচ্ছে। দ্রুত মাঝখানের গাঢ় একটা ভাঁজ। উনি কি খুব কষ্ট হচ্ছে? সে সম্মতি দেওয়ার আগেই সিটে শটানো হয়ে যেন কোলে শুয়ে মাথা রেখে চোখ বুঝল নিভ্রাণ। রাত্রি পা আড়াআড়িভাবে ভাঁজ করেই বসেছিল। বিদায় সমস্যা হলো না। গা শিউরে গেল, উঠল। অপ্রস্তুত ভঙ্গিতে নড়েচড়ে বসতেই নিভ্রাণ অস্পর স্বরে বলল, নড়ো না। থেমে গেল সে। আলতো করে ঝাঁকড়া চুলে হাত গলিয়ে বলল, আপনার মাথা ব্যথা করছে? নিভ্রাণ উত্তর দিল না। রাত্রি নিজে থেকেই কপালে হাত রাখল, মেসেজ করে দিল, চুল টেনে দিল। খানিক বাদে নিভ্রাণ কিছুটা ধাতস্থ হলো। ব্যথা বোধহয় কমেছে, কপালের ভাঁজগুলো মিলিয়ে গেছে। চোখের পাতা শান্ত, হালকা ঠোঁট নাড়িয়ে সে বলল, আমার একটু বেশি রাত, তুমি সামলাতে পারবে না? মানুষটা যে এতক্ষণ যাবৎ তাকে তুমি করে ডাকছে, বিষয়টা এখন মনে আটকালো। কি মধুর আপন একটা ডাক। রাতে ছোট্ট করে উত্তর দিল, পারবো। বৃষ্টি শুরু হয়েছে বাইরে। এত প্রতীক্ষার বৃষ্টি। রাতে চুল বিলি কেটে দিতে দিতে জানালার বাইরে চেয়ে রয়েছে। পুরো পৃথিবীর কাছে সে শক্তপোক্ত একটা মেয়ে হলেও এই মানুষটার কাছে এলে কেমন আদরে হয়ে যায়। নরম সরম ছোট্ট একটা মেয়ে, প্রেমিকের কাছে এলে পাথর গলে পানি। বৃষ্টিতে মাতাল তরঙ্গ কর্ণঘোরা নিজের উপস্থিতি জানান দিতেই নিভ্রাণ ডাকল, রাত। হুম বৃষ্টি হচ্ছে, হুম ভিজবে না? হুম নিভ্রাণ মাথা ঝাঁকিয়ে বাকিয়ে তাকালো। চোখে চোখ রাখতেই লাজুক মেয়েটা ফোলা ফোলা চাহনি নজর এলো। কেঁদে যেন রূপ বেড়ে গেছে, লাল মায়া ছড়িয়ে পড়েছে। ঠোঁট লাল, গাল চোখ লাল, নাকের ডগা লাল। নিভ্রাণ হেসে ফেলল। রাত্রির দৃষ্টি লুকিয়ে ফেলল, কাদের আঁচল টেনে ঠিক করলো। এতক্ষণে মেয়েটা ঠিক পূর্ণ দৃষ্টি পড়ল নিভ্রাণের। চোখের মনি তীক্ষ্ণ হয়ে উঠল, চাহনি ভিন্ন হয়ে উঠল। অন্যরকম গলায় শুধালো সে, শাড়ি পরেছ রাত? ভীষণ সুন্দর দেখাচ্ছে তো। ভারী বর্ষণ শুরু হয়ে গেছে। থেমে থেমে আকাশ কাঁপানো বজ্রপাতের শব্দে আলোড়িত হয়ে উঠছে চারিপাশ। পর মুহূর্তে আবার ডুব দিচ্ছে অতল অন্ধকারে। গাড়ির ভেতরে পরিবেশ অতি ঠান্ডা। ফুল স্পিডে এসি ছাড়াই কাজ বন্ধ। গুমোট বাহনটাকে হিমাগার থেকে কম মনে হচ্ছে না। পাতলা সুতির শাড়ি ভেদ করে শীতল বাতাস শরীর শুয়ে যেতেই গায়ের লোম ভয়ঙ্করভাবে কাটা দিয়ে উঠছে রাত্রি। ফর্সার চোখ মুখ এতক্ষণ প্রায় চুপসে গেছিল, এত ঠান্ডায় শুকিয়ে কাট। তাপমাত্রা শরীর একদম মানিয়ে নিতে পারছে না। নিভ্রাণ কোল থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে বসল। রাত্রি তৎক্ষণাৎ সিট থেকে পা নামালো। আঁচলকুচির সমস্ত বিগড়ে গেছে, এলোমেলো হজবরল হয়ে কাপড় ঘষে আছে। মাথার চুল অবিন্যস্ত শীতের কাঁধের একদিকে ওদিকে ঝুলে আছে। রাত্রির ঠোঁট দিয়ে অপছন্দসূচক শব্দ করল। শাড়িতে পিন আটকায়নি একটাও, সুতির শাড়ি বলে সমস্যাও হয়নি। কিন্তু একটু আগে টানা হেঁচড়ায় সব ভেস্তে গেছে। দুহাত চুলের মুঠি করে খোপা করাই জন্য হাত উঠালো সে। আঁচল সরে অনাবৃত হয়ে গেল মেদিন ফর্সা উদর। নিভ্রাণ তখন খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েটার রূপ মুখস্থ করে নিচ্ছিল। হঠাৎ করে কিছু নিষিদ্ধ অংশ চোখে পড়তেই
উন্মুক্ত হতেই ঘাবড়ে গেল সে। রাত্রি মনোযোগ দিয়ে চুল পেঁচাতেই ব্যস্ত। বেখেয়ালি প্রেমিক চরম খেয়ালহীনতায় প্রেমিকের নাজেহাল চোখ দুটো স্থির চেয়ে রইল এক সমুদ্র নিম্ন মগ্নতায় ডুবে। রাত্রি খোবা শিশুতে হাত নামালো। নিভ্রাণ ক্ষণিকেই চোখ সরালো। চটপাট জানালার কাজ নামিয়ে দিল। ঘাট গলা এসির মধ্যে ঘেমে উঠছে। উত্তপ্ত অপরূপা পাশে আছে যে। জানালা দিয়ে খরসান তালমাতাল হাওয়া এসে সময়টা থমকে দিল যেন। রাত্রি আবারও শিরশির করে উঠল। দাঁতে দাঁত লেগে ঘর্ষণের শব্দের সৃষ্টি হলো। নিভ্রাণ তখন শক্ত চোখে বৃষ্টি দেখছে। ওদিকে তাকানো বারণ। তাকে ফেলে অপরাধ, বারণ শুনতে অপ্রসন্ন নির্লজ্জ মন। অপরাধেই ঝেঁকে বসছে তার। রাত্রি ঢিলে আঁচল টেনে এক পলক নিভ্রাণের দিকে চাইল। লোকটা কি শীত করবে এই ঠান্ডা গায়ে? জানালার পাশে শার্ট ভেজাচ্ছে। কে জানে, এখন যদি ভিজতে পারে তবে তো অসম্ভব। এই অঘোচালো কাপড় নিয়ে বৃষ্টিতে ভেজে অকল্পনীয় ব্যাপার স্যাপার। স্যাঁতসেতে একরকা কণ্ঠে সে আগেভাগেই বলল, আমি কিন্তু ভিজতে পারবো না, আপনি অযথা আবদার করবেন না। নিভ্রাণ ঘাড় ফিরল। এক চিটে অপদমস্তক চোখ বুলিয়ে বিড়বিড় করল, তুমি ভিজলে আজ নির্ঘাত অঘটন ঘটে যাবে রাত। রাত্রি বুঝতে না পেরে বলল, জি। নিভ্রাণ দুর্ভেদ্য হাসল। জানালার বাইরের দৃষ্টি স্থাপন করল। কেন ভিজতে পারবে না? শাড়ি পরেছি যে, ভিজলে খুব বাজে দেখাবে। নিভ্রাণ এবার সরাসরি চোখে চোখ রাখল রাত্রি। আংশিক অপ্রস্তুত ভাবটা আর একটু বাড়ি দিতেই একবার উঁচিয়ে ব্যঙ্গ কণ্ঠে বলল, তোমাকে ভেজা শরীরে আগে দেখিনি আমি। নিভ্রাণের ঠোঁট বাঁকালো হাসি। ধার ধার পুরুষালী চাহনি, লাঝিন সুপ্ত প্রশংসার দংশনে গোছানো কথা মুখে আটকেই গেল রাত্রির। অস্বস্তিকর হয়ে উঠল হাত পা। লজ্জায় কানের লতি পর্যন্ত লাল। নিভ্রাণ হো হো করে হেসে উঠল, ভয় নেই, ভিজতে বলবো না। তুমি শাড়িটা গোছাও, তারপর শাড়ি গাড়ি স্টার্ট দিচ্ছি। রাত্রি একটা একটা করে কুচি সোজা করলো। নিচু গলায় বলল, আপনি হঠাৎ আপনি থেকে তুমিতে চলে গেলেন যে? মানুষটা হঠাৎই আপন হয়ে উঠল যে বলেই একটু চুপ করে থেকে আবারও বলল, আবার আপনি তো চলে যাব? না না, সেটা বলিনি। রাত্রি ধুমায়িত লাজুক স্বর। নিভ্রাণ উত্তর দিল না। রাত্রি শাড়ি গুছিয়ে নিতেই বৃষ্টি মাথায় বেরিয়ে পড়ল সে। আধ ভেজা গায়ে সামনের সিট থেকে ছাতা নিয়ে ঘড়ি ঘুরে আশেপাশে এসে দাঁড়ালো। দরজা খুলে ছাতা ধরে বলল, আসো সামনে যে বসে। রাত্রি বেরোলো। কি তেজি বর্ষণ! সামনে দেখা যাচ্ছে না। রাস্তায় পানি জমে বিশ্রী অবস্থা। পা গোড়ালির উপর অব্দি ডুবে যাচ্ছে। নিভ্রাণ ব্যস্ত ভঙ্গিতে এক হাতে রাত্রি মাথার উপর ছাতা ধরে অপরাধের শাড়ির কুচির উপর দিকে টেনে ধরল। তাড়াহুড়ো গলায় বলল, আস্তে, পিছলা খাবা কিন্তু, আমাকে ধরো। রাত্রি বাধ্য মতন আলতো করে নিভ্রাণের কোমরের শার্টটা শক্ত করে মুচড়ে ধরল। সপ আওয়াজ তুলে দুকদম এগিয়ে ফ্রন্ট সিটে ঢুকে বসল। নিভ্রাণ দরজা লক করে দিয়ে ড্রাইভিং সিটে বসল। পিঠের শার্ট পুরো ভিজে গেছে। মাথাটা একটু ছাতার ভিতরে ছিল, তবুও চুলের ডগা থেকে পানি ঝরছে। ভেজে হাতেই চুল ঝরানোর চেষ্টা করল সে। রাত্রি আচমকায় ঝুঁকে গেল। শুকনো আঁচল দিয়ে চুল মুছে দিতে দিতে বলল, আমি পেছনে বসলেই তো হতো, শুধু শুধু ভিজলেন। রাত্রির কাছ থেকে হঠাৎই অপ্রত্যাশিত ভালোবাসা পেয়ে খুশিতে ঝলমল করে উঠল নিভ্রাণের চোখজোড়া। তবে তার প্রকাশ পেল না। মনের গহীন কোণে চাপা পড়ে রইল খুব যতনে। গাড়ি চলছে। সামনের কাজটা বারবার ঝাপসা হয়ে আসছে। তা মুছে দেওয়ার জন্য নিজিত কাঠি দুটি অবিশ্রাম দৌড়ঝাঁপ করেও ব্যর্থ হচ্ছে জল সামলাতে। নিভ্রাণ খুব সাবধান ড্রাইভ করছে। রাস্তা এখানে এমনিতেই পানি, তার উপরে এমন ঘোলাটে কাজ নির্বিকার গাড়ি চালানো বড়ই দুষ্কর। সামনে বসার এসির বাতাসটা আরও ভালো করে জাপটে ধরছে। রাত্রি উসখুস করল, এসিটা বন্ধ করে দিন না, শীত করছে তো। নিভ্রাণ মনে মনে বলল, আমাকে উষ্ণতার সাগরে ডুবিয়ে তোমার শীত করছে তপ্তময়ী? সিরিয়াসলি? তো মুখে বলল, আমার গরম লাগছে, এসি বন্ধ করলে নিশ্চিত হিট স্ট্রোক করব। রাত্রি অবলোক চোখে চাইল। তবে কথা সত্য, নিভ্রাণের গলার কাছে ব্যস্তবিকক ঘাম জমেছে। এটা বন্ধ করে দুপাশের কাঁচ নামিয়ে দিন, তাহলেই তো হয়। কাজ নামালে ভিজে যাব। ভেজব না, আমার সত্যি শীত করছে। দেখুন গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে গেছে, দেখুন। বলে হাত বাড়িয়ে দেখল সে। নিভ্রাণ হাসল। ঠোঁটের হাসি বজায় রেখেই বিনা বাক্যে এসি বন্ধ করে দিল। জানালার কাজ নামালো। রাত্রি হাত বাড়িয়ে পানি ধরল। কোমর বাঁকিয়ে উল্টো দিকে ঘুরে জানালায় দুহাত রেখে বৃষ্টি দেখায় মনোযোগী তরুণী হয়ে উঠল। নিভ্রাণ এক পলক তাকালো। বেশ কিছুক্ষণ সময় তাকিয়ে থাকলো একাধার। মেয়েটাকে বলেছিল এই সর্বনাশ গাড়িতে গায়ে জড়াতে? কে বলেছিল এত খামখেয়ালিপনা করে বৃষ্টি দেখতে? বৃষ্টিতে সংযম করতে অক্ষম নিভ্রাণের উপায়ন্ত না পেয়ে শেষমেশ গাড়ির ইনার লাইটটা নিভিয়ে দিল।
হঠাৎই আলো নিভে যাওয়ায় সংকুচিত ভঙ্গিমায় ঘাড় ফেলার রাত্রি ভুরুকুসকে বলল, কি হলো? আমি নিভে দিয়েছি। এটা নষ্ট হয়ে গেল কেন? আর সম্ভব হচ্ছে না রাত। কি সম্ভব হচ্ছে না? কপালের ভাঁজ আরও গাঢ় হলো। তোমাকে দেখা। রাত্রি অস্পষ্ট স্বরে আওয়াজ করলো, কিন্তু বলার আগেই নিভ্রান থামিয়ে বলল, এখন চুপ, আর কথা না। নিশীথের স্তব্ধতা ফুটে প্রবল জলধারার ঝমঝম শব্দ এখন অবধি প্রবাহমান। বৃষ্টি থামেনি। বৃষ্টিমুখর ঝিমানো আবহাওয়াটাও রাত্রির চোখে ঘুম নেই, বরং অস্থিরতায় কাতরাচ্ছে সে। উৎকণ্ঠা শ্বাসরুদ্ধকর পার হচ্ছে প্রতিটা সেকেন্ড। বারবার ঘাম দিয়ে উঠছে শরীর। ওড়নাটার আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বাম হাতটা ক্লান্ত। তখন বাসায় ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে গেছিল। হাতের খাবার রান্না করাই ছিল না। গোসল সেরে ভাত তরকারি রান্না করে খেয়ে দিয়ে সব গুছিয়ে বিছানায় আসতে আসতে প্রায় 12টা বেজে গেছিল। মায়ের সাথে গত পরশু কথা হয়েছিল, গতকাল হয়নি। ফোনে টাকা ছিল না। আজ আগেভাগে টাকা ভরে এনেছিল রাতে ফোন দিবে বলে, কিন্তু তখন ফোনে হাতে নিয়ে দেখে মামার নাম্বার থেকে 5টা মিস কল। লাস্ট ফোনটা এসেছিল ঘন্টাখানেক আগে। সেই থেকে এখন রাত 2টা 25। এই যে ফোন দিয়ে যাচ্ছে কিন্তু কল রিসিভ হচ্ছে না। না জানি কোনো বিপদ হয়েছে। মামা নামক লোকটার উপর একাত্তরই বিশ্বাসী নেই। টাকার জন্য সব করতে পারেন। একটা বিশ্রী মন মানসিকতার সর্বোত্তম উদাহরণ এই মামা। রাত্রে আবার ফোন দিল। রিং হয়ে এক পর্যায়ে কেটে গেল ফোন। দুশ্চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। ব্যাকুলতার রগগুলো ছিঁড়ে যাচ্ছে বোধহয়। রক্তাক্ত হয়ে যাচ্ছে মস্তিষ্ক। ফোন রেখে উঠে দাঁড়ালো রাত্রি। বার কয়েক এপাশ থেকে ওপাশে পায়চারি করলো। মায়ের কিছু হলো না তো? আল্লাহ সহায় হন। রিং বাজলো গুনে গুনে আধ ঘন্টা পর। রাত্রি এলোমেলো হাতে কানে তুলল। শ্বাস প্রশ্বাস গলা আটকে পড়ল। হ্যালো মা? ওপাশ থেকে মায়ের কণ্ঠ শোনা গেল না। শোনা গেল মায়ের রাগী কণ্ঠ। মা আইব কোত্থেকা? মারে তো ফালায়া শহর চুইরা বেড়াইতেছ। যত বোঝা আমাদের ঘাড়ের উপর। রাত্রি মেজাজ বিগড়ে গেল। ফালতু কথা বলবেন না, খবরদার। মা কোথায়? ফোন ধরছিলেন না কেন? মাকে দিন, আমি কথা বলবো। মায়া বানাইছে একটা বেয়াদব। চুপ করো তো। মায়ের আবসো কণ্ঠস্বর। ফোনটা বোধহয় মামির কাছ থেকে কেড়ে নেওয়া হলো। রাত্রি বুঝলো কিছু একটা তো হয়েছে। মামা কিছু বলার আগে সে কাটকাট কণ্ঠে বলল, আমি তো বললাম মাকে দিন, দিচ্ছেন না কেন? ওপাশ থেকে মামার আমতামতা শোনা গেল। রাত্রি আবারও চিৎকার করতেই সে থমকে বলল, বুবু হাসপাতালে একটু অসুস্থ হয়ে পড়ছে, ডাক্তাররা দেখতেছে। এত চিল্লাচিল্লির কি আছে? রাত্রি থমকে গেল। চোখ দিয়ে পানি পড়লেও গলায় দরাজ ভাব। কি হয়েছে মার? অসুস্থ নাকি আপনারা কিছু করেছেন? মামা দেখুন, ভালো হবে না কিন্তু। আমরা কেন কিছু করব? আমি তো আরো হাসপাতালে নিয়ে আসলাম। এমনিই হাসপাতালের খরচ দিতে যাই হিমশিম খাইতেছি। তোমাকে তখন এতবার ফোন দিলাম, কিছু টাকা পাঠাও। সব চিকিৎসার খরচ কি আমরাই দিব নাকি? রাত্রি তাতে দাঁত চেপে উত্তর দিল, আপনার টাকা দিতে হবে না, আমিই দিব সব। দয়া করে টাকার জন্য আবার হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসেন না, দোহাই লাগে। মাকে দিন, আমি কথা বলবো একটু। বুবু এখন কথা বলতে পারবো না, জ্ঞান নাই। পাশ থেকে কেউ একজন বলল, আপনাদের না বললাম রক্তের ব্যবস্থা করতে? পেশেন্টের অবস্থা খারাপের দিকে। রাত্রির সজোরে চেঁচিয়ে উঠল। আমার মার কিছু হলে আমি কাউকে ছাড়বো না কিন্তু। ওপাশ থেকে ফোন কেটে গেল। হেক্সি তুলে ফুপিয়ে উঠল রাত্রি। আবারও ফোন করে শুধু বলল, দয়া করে সকাল পর্যন্ত একটু খেয়াল রাখেন মামা, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। আমি আসলে আর আপনার কিছু করতে হবে না, দোহাই লাগে ততক্ষণ একটু খেয়াল রেখেন। তখন রাত 3টা, তার উপর বৃষ্টি। বাড়ি ভাড়ার জন্য রাখা 5,000 টাকা আলমারি থেকে বের করে ব্যাগে ভরল রাত্রি। মাথায় শুধু চলছে মায়ের কাছে যেতে হবে। সে ছাড়া তার মাকে দেখার কেউ নেই। আর এই লোকটার ভরসায় তো একদমই না। কাপড় চাপড় ঝামেলা করলো না, শুধু হ্যান্ডব্যাগটা, টাকা, ফোন নিয়ে গেটের তালা দিয়ে বেরিয়ে গেল। বেল বাজালো বাড়িওয়ালার দরজায়। খুলল রাহেলা। চোখে গম গম প্রচণ্ড বিরক্তিভাব। রাত্রিকে দেখে তিক্ত কণ্ঠে বলে উঠল সে, পাগল টাগল হয়ে গেছো তুমি? এত রাতে এমন পেরেশানির মানে কি? রাত্রি গায়ে মাখল না, বিনতি কণ্ঠে বলল, আন্টি আমি বেরোবো, মেন গেটে তালাটা খুলতে হবে। আঙ্কেলকে বলুন একটু খুলে দিতে। পাগল হইছ? এই মাঝরাতে মাইয়া মানুষ একলা একলা কই চাইবা তুমি? মা খুব অসুস্থ আন্টি, মাত্র খবর পেলাম। এক্ষুনি রওনা দিতে হবে। চট্টগ্রাম দূরের রাস্তা, পৌঁছতে খুব দেরি হবে। আপনি আঙ্কেলকে বেঁকে দিন, আমি ওনার অনুমতি নিয়েই যাব। তোমার আঙ্কেল ঘুমে, শরীর ভালো না ওনার। তোমার এই রাতে যাওয়া লাগবো না, সকালে যাইও। এখন ঘরে যাও গা। বিনীত স্বর বদলে গেল রাত্রির। বলছি তো আমি এক্ষুনি যাব, আপনি রহমান আঙ্কেলকে ডাকুন না। রহমান সাহেবকে ডাকতে হলো না, তিনি নিজেই উঠে এলেন। তিনি আসতে যেন একটু ভরসা পেল। রাত্রি সব খুলে বলতে রহমান সাহেব বললেন, আচ্ছা চলো, তোমারে বাস স্ট্যান্ডে পৌঁছাই দিয়ে আসি। একলা কেমনে যাইবা? চলো।
রাহেলা তেলে বেগুনে জ্বলে উঠল। গরম কণ্ঠে রেহান সাহেবকে বলল, খবরদার তুমি বৃষ্টির মধ্যে বাইর হইবা না, শরীর ভালো না তোমার। এই মাইয়া কোন ঝামেলায় ফালাইবো কে জানে। গেট খুলে দাও, যাওগা। রহমান সাহেব আপত্তি করে কিছু একটা বলতে নিচ্ছিলেন। রাতে তাকে থামিয়ে দিয়ে নিজের স্বরে বলল, সমস্যা নেই আঙ্কেল, আমি একাই পারবো। আপনি শুধু গেটটা খুলে দিন, দেরি হয়ে যাচ্ছে। 3:45 রিকশায় করে বাস স্ট্যান্ড পৌঁছালো রাত্রি। ভাড়া মিটিয়ে ছাতা ধরে ডুবো পানিতে পা নামিয়ে দিল। রহমান আঙ্কেল ছাতা নিয়ে দিয়েছিল সঙ্গে। রিকশাটা তিনিই ঠিক করে দিয়েছিলেন। রাস্তায় শুনশান। একটু দূরে কয়েকজন অপেক্ষা করতে দেখা যাচ্ছে বাসের জন্য। রাত্রি মুখে ভয়ের সিটি ফুটাও নেই। মাঝে মধ্যে অবশ্য চোখে ঝাপসা হয়ে আসছে, তবে পানি গড়ানোর আগেই মুছে ফেলছে সে। ভেঙে পড়লে চলবে না। কিছু দূর এগিয়ে গিয়ে টিকিট কাউন্টারের দিকে যেতেই মাথা রীতিমতো ঘুরে উঠল। চট্টগ্রাম বাস নাকি আসতে দেরি হবে, ভোর 5টার মতো বেজে যেতে পারে। এমনিতেই ঝড় বৃষ্টি, তার উপরে কোনো একটা কারণে বাস আটকে পড়ছে কোথাও। রাতে চুপচাপ সরে আসলো কাউন্টারের সামনে থেকে। এক হাতে মাথা চেপে ধপ করে বসে পড়ল পাশের বেঞ্চিতে। এখন কি করবে? কিভাবে যাবে? এখন অপেক্ষায় বা করবে কিভাবে? চরম অসত্যের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ল। মাথা নিচু করে আশেপাশের সবার থেকে তা আড়াল করে নিল। মানুষকে কাঁদতে দেখলে সুযোগ পেয়ে যাবে, দুর্বল ভেবে ফেলবে। শেষমেশ নিরুপায় হয়ে নিভ্রানকে ফোন দিল রাত্রি। এতক্ষণ নিভ্রানের কথা মাথায় আসলেও অযথা বিরক্তি করতে যাচ্ছিল না। নিজেকে কাজের জন্য অন্যের বিরক্তি করা তার পছন্দ না। প্রথমবারের রিসিভ হলো ফোন। ওপাশ থেকে নিভ্রান আদরমাখা ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো রাত, এত রাতে ফোন দিলে যে, তুমি ঠিক আছো? রাত্রি ঠুকলে উঠল। শক্তপোক্ত মেয়ের আদলও লুকিয়ে থাকা মায়ের চিন্তায় বিধ্বস্ত ভাঙাচোরা মেয়েটা বেরিয়ে এলো। নিভ্রানের ঘুম ছুটে গেল মুহূর্তেই। ধরফড়িয়ে উঠে বসল সে। কাঁদছ কেন? কি হয়েছে? রাত কথা বলল। রাত ভাঙা গলায় বলল, আপনি একটু বাস স্ট্যান্ডে আসতে পারবেন? বাস স্ট্যান্ডে? তুমি এত রাতে ওখানে কেন? হ্যালো? রাত্রির কান্না বেড়ে গেল। এই মানুষটার সামনে নিজেকে লুকাতে পারল না সে। মা খুব অসুস্থ, বাড়ি যেতে হবে, এখানে বাস নেই। আমি নিভ্রান পুরো কথা শুনল না। গায়ে শার্ট জড়াতে জড়াতে বলল, আচ্ছা আমি আসছি। কাঁদে না, আমি আসছি। নিভ্রান পৌঁছালো খানিক বাদেই। ঝড়ের বেগে গাড়ি ড্রাইভ করে এসছে রাত্রির সহিত। সালামাত বেঞ্চের এক কোনায় বসে থাকে দেখেই বুক ভরা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। রাতে যুবতুবু হয়ে চুপচাপ বসে আছে সাউনের নিচে। নিভ্রানের কাছে গেল, আশেপাশে দেখে নিয়ে হাত ধরে গাড়িতে নিয়ে বসলো। মেয়েটার চোখ মুখ ফুলে আছে। নিভ্রান শ্বাস ফেলল। ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, আমাকে আগে বলবো না রাত? এভাবে একা একা কেউ আসে? যদি কোনো বিপদ হয়ে যেত? এরকম নরম স্বরের বিনতি নিজেকে আর সামলাতে পারল না রাত্রি। এতক্ষণ সব কষ্ট যেন এক ধাক্কায় বেরিয়ে এলো চোখ ফেটে। নিভ্রান এক হাতে তার বুকে টেনে নিল। রাত্রি তখনও কাঁদছে। এই একটা মানুষই তো আছে যার কাছে সে কাঁদতে পারে। নিভ্রান অবাক চোখে ক্রন্দনরত মেয়েটার দিকে চেয়ে রয়েছে শুধু, চোখে বিস্ময়। রাত্রি হাওমাও করে কাঁদছে। কান্নার দমকে শ্বাস আটকে আটকে আসছে। কয়েকবার মুখ হা করে দম নিতে হচ্ছে। নিভ্রান বিলম্ব চোখে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে এত ভেঙে পড়তে দেখেনি কখনো, এমন পাগলের মতো কাঁদতে দেখেনি। রাত্রি আবারও মুখে হা করে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। এবার তাকে বুক থেকে সরালো নিভ্রান। গালে হাত রেখে চোখ মুছিয়ে দিল। লাভ হলো না, পানি গড়িয়েই চলেছে অবিশ্রাম, অনবরত। রাত্রি থমকে থমকে বলল, আমার মাকে ওরা। পাখিটা উচ্চারিত হলো না, কণ্ঠে আটকে গেল। চিবুক উঁচিয়ে হেক্স তুলল সে। নিভ্রান ফের চোখ মুছে দিল। দুগালে হাত রেখে মুখ বারবার ঝুঁকে বোঝানোর মতো করে বলল, আচ্ছা ঠিক আছে, আমরা কথাটা শোনো। এভাবে কাঁদলে হবে? বলেছিলাম না তোমাকে কান্না মানায় না? শান্ত হও, কাঁদে না। দেখি আর কাঁদে না। রাত হয়েছে। রাত্রি মাথা নইয়ে ফেলল। থুতনির সাথে গলা ঠেকে গেল। জোরে জোরে শ্বাস টেনে কান্না থামানোর চেষ্টা করল সে। ভয়ে আতঙ্কে উঠছে মন। কখন যেন মামা ফোন করে খারাপ সংবাদ শোনায়। এই মাকে ঘিরেই তো তার যত উথাল পাথাল। জীবন যত উথাল ঢেউ এসে মা নামক খুঁটিটাকে আঁকড়ে ধরে আছে। না মানে তাকে আর কি কিনে বাঁচবে? রাত্রে কিছুটা শান্ততে দেখে নিজেকেও ধাতস্থ করল নিভ্রান। গাল থেকে হাত সরিয়ে কপালে চুল সরিয়ে দিল। সিট বেল্ট বেঁধে দিল। তৎক্ষণাৎ কান্নার শব্দ থেমেছে রাত্রির। চোখের মণিলাল, গোলাপের ঠোঁট ফুনে হয় ফুলে যাচ্ছে। টোকা দিলে রক্ত গড়িয়ে পড়বে, যেন কোনো রক্তভেজা লাল পাপড়ি। নিভ্রান সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিল। কোমল স্বরে বলল, কি হয়েছে আন্টি? খুলে বলো। এভাবে কাঁদলে হবে? আমাকে বলতে হবে তোরে বাবা। রাত্রি ফোপানো কণ্ঠে উত্তর দিল, মা, মা হসপিটালে।
হাসপাতালে কেন? কি হয়েছে? আমি জানি না। আমি কথা শেষ হলো না, চোখ বন্ধ হয়ে গেল। পাপড়ি গুচ্ছ ভিজে উঠছে আবারও। নিভ্রান স্থির দৃষ্টিতে চেয়ে থাকলো কিছুক্ষণ। পকেট থেকে ফোনটা বের করলো, সময় দেখল। রাইড করে চট্টগ্রাম পৌঁছতে পৌঁছতে কম করে হলেও 5-6 ঘন্টা লেগেই যাবে। ফোঁস করে শ্বাস ছাড়ল সে। গাড়ির চাবি ঢুকিয়ে ব্রেক হাতে চালাতে চালাতে বলল, আচ্ছা ঠিক আছে, জানতে হবে না, তুমি চুপ করে বসো, আমরা পৌঁছে যাব সময় মতো। রাতের চোখ মস্ত, নাক টেনে ক্ষীণ কণ্ঠে বলল। আপনাকে বিরক্ত করলাম। নিভ্রান আর চোখে তাকিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দিল। দাঁতে দাঁত চেপে ঠান্ডা গলায় বলল, কান্না না করলে ঠাঠে 2 চড় লাগাতাম গালে। আমি কি মরে গেছি? এমন একটা সময় একা থেকে না এসে আমাকে বলা যেত না? যদি কিছু হয়ে যেত? খারাপ মানুষের অভাব আছে পৃথিবীতে। ফোন পে কীভাবে এসেছি তা শুধু আমিই জানি। নিভ্রানের কণ্ঠে তীব্র ক্ষোভ, চাপা অভিমান, প্রিয়জনের চিন্তায় অস্থির হওয়ায় প্রেমিকের হাহাকার। রাত্রি প্রত্যুত্তর করল না, চুপটি করে বসে ব্যাগ থেকে ফোনটা বের করলো। কয়েকবার ফোন দিল মামার নাম্বারে, ওপাশ থেকে রিসিভ হলো না। নিভ্রান লক্ষ্য করলো পুরোটাই কিছু একটা ভেবে ভুরু কুঁচকে পড়ল। আন্টি না তোমার মামার বাসায় থাকেন? ওনারা আছেন সাথে? আছে। তবে তো রাত্রি ভয় পাচ্ছ কেন? রাত্রি ধীর গলায় উত্তর দিল, ওনারা আছে দেখেই ভয় পাচ্ছি। মানে? কিছুক্ষণ চুপ। নিভ্রান উত্তর অপেক্ষা। রাত্রি মুখ তুলে কাতর চোখে তাকালো। এক পলক সে চোখে চোখ পড়তেই বাকিটা বুঝে ফেলল নিভ্রান। রাত্রির চোখ নামিয়ে নিল। আচমকাই করে বসল এক অদ্ভুত আকুতি। আমার হাতটা একটু ধরবেন প্লিজ? নিভ্রান থতমত খেল। শূন্য চোখে তাকালো। উথাল অবিশ্বাস ঘন্টা বেজে যাচ্ছে। মেয়েটা কি সত্যি নিজ থেকে হাত ধরতে বলছে? নিজের কানকেই মিথ্যাবাদীর তকমা লাগিয়ে দিয়ে বুড়ো উঁচিয়ে সে বলল, রাত্রি আবারও বলল, ধরো না। কণ্ঠে কাতর অধৈর্য আবদার, আদরু মিনতি। প্রেমানুভূতিরা সাদরায় অভিবাদন জানিয়ে আলিঙ্গন করে গেল। নিভ্রান হাসল মনে মনে। আলতো করে রাতের ছোট্ট নরম হাতটা টেনে নিল নিজের শক্তপোক্ত হাতের মধ্যেখানে। আঙুলে আঙুলে ডুবিয়ে ঠোঁটের কানে কাছে এনে আচমকায় তপ্ত একটা চুমু খেলো উল্টো পিঠে। বলল, কিছু হবে না রাত। ভোরের আলো ফুটতে শুরু করছে। রাত্রির চোখে ঘুম নেই। চাতক পাখির মতো সুদূর রাস্তার পানে চেয়ে আছে নির্ঘুম নয়ন। নিভ্রান এক মুহূর্ত বিরত নেয়নি, গাড়ি থামায়নি। অবসন্ন হাত অবিরাম গাড়ির চাকে ঘুরিয়ে যাচ্ছে রাস্তার বাঁকে বাঁকে। বৃষ্টির সুরে তাল কাটছে। আকাশের বেগ ফুরিয়ে গেছে। জলপথে বিঘ্ন ঘটছে। নিভ্রান দেখল রাত্রির চোখে দীর্ঘকায় ক্লান্তি। মেয়েটা তবুও চোখের পাতা বুঝতে নারাজ। রাত, ঘুমাও একটু। পৌঁছাতে আরও অনেকক্ষণ। ঘুম আসছে না। বাইরের দিকে তাকিয়ে নির্বিকার উত্তর দিল রাত্রি। কণ্ঠটা বলেই দিচ্ছে সে কিছুতেই ঘুমাবে না। নিভ্রান শুধু চেয়ে চেয়ে দেখল পাগল একটা সন্তানের মায়ের প্রতি অগাধ ভালোবাসা। হাসপাতালে পৌঁছালো সকাল 9টা নাগাদ। এদিকে পথঘাট নিভ্রানের চেনা নেই। রাতে দেখিয়ে নিয়ে এসছে। মামাকে ফোনে পেয়েছিল একবার। সদর হাসপাতালের অ্যাডমিট আছে তার মা। কেবিন নাম্বার জেনে নিয়েছিল তখনই, বিদায় খুঁজে পেতে সমস্যা হয়নি। রাত্রির ডান হাত নিভ্রানের শক্ত মুঠে আবদ্ধ। কেবিনের সামনে যেতে মামা লিয়াকত হোসেনকে দেখা গেল। সাত সকালে রাত্রিকে দেখে তিনি যথেষ্ট স্বাভাবিক থাকলেও নিভ্রানকে তার পাশে দেখে মুহূর্তের চেহারা আকার বদলে গেল। কুঞ্চিত হয়ে গেল চোখ। কাছাকাছি আসতেই বাঁকা গলায় প্রশ্ন ছুড়ল, এ কে? রাত্রি বিন্দুমাত্র তোয়াক্কা করল না। কিছুক্ষণ উল্টো কথাবার্তা সে ইহজনমেই দাম দেয়নি আর এখনও দিবে না। নিভ্রানকে নিয়েও সে বিন্দুমাত্র বিচলিত না হলো। কাটকাট গলায় পাল্টো প্রশ্ন ছুড়ল, মা কেমন আছে? ভেতরে ঢোকা যাবে? ডাক্তার কি বলেছে? আর হয়েছিল কি? আমি তো গত পরশুও কথা বললাম, তখন তো দিব্যি ভালো মানুষ। একদিনই তো কেউ এত অসুস্থ হয়ে যায় না মামা। লিয়াকত হোসেন কপালে ভাঁজ পারদ বুলিয়ে বললেন, তুমি সঙ্গে পোলা মানুষ নিয়ে আইসো কেন? এইসব কেমন বেহায়াপনা? যেটা বলেছে এটা উত্তর দিন। কাকে নিয়ে এসেছি সেটা তো আপনার দেখার বিষয় না নিশ্চয়ই। লিয়াকত হোসেন দমে গেল না। নিভ্রান তখন মনোযোগ দিয়ে ফোনে কাজ করছেন। আজও অফিসে যেতে পারবেন না। তাছাড়া সে রাতে বসা থেকে বেরিয়েছে কেউ জানে না। সময় নিয়ে নিষাদকে লম্বা টেক্সট করে ফোনে নামালো সে। রাত্রি আর ভদ্রলোকের কথায় কানে এসছে, কিন্তু মাঝে এক হাত বাড়িয়ে কথা বলেনি। সে জানে তার রাতে একা যথেষ্ট উল্টোপাল্টা মানুষের মুখ বন্ধ করার জন্য। রাত্রি কথার আকার ইঙ্গিতে বোঝা হয়ে গেছে সামনের লোকটা অতি সম্মানীয় কেউ নন। সুতরাং শ্রদ্ধা ভক্তির কোনো মানেই হয় না। কেবিন থেকে একজন নার্স বেরিয়ে এলো। নিভ্রান তাকে থামিয়ে বলল, এক্সকিউজ মি, এই কেবিনের পেশেন্টের সাথে দেখা করা যাবে? নার্স সম্মতি দিল। বলল, পেশেন্টের জ্ঞান নেই, তবে ভেতরে গেলে সমস্যা হবে না। নিভ্রান আলতো করে রাত্রি হাত টান দিল। আসো, আন্টির কাছে চলো। রাত্রি নামানো গলায় বলল,
বাকি বিষয়ে পরে কথা বলছি মামা, আগে মাকে দেখে আসি। বলে এক পা যেতে গিয়েও থেমে গেল সে। ব্যাগ খুলতে খুলতে বলল, কত টাকা খরচ হয়েছে আপনার? লিয়াকত সাহেব চড়া গলায় উত্তর দিলেন, 7,000 গেছে। রাত্রি মনে মনে শ্বাস ফেলল, গোলেমেলে চিন্তাযুক্ত শ্বাস। তবে বাহিরে একেবারেই প্রকাশ পেল না কিছু। ব্যাগ থেকে 5,000 টাকা বের করে লিয়াকত সাহেবের দিকে এগিয়েতে স্পষ্ট ভাষায় বলল, বাকি 2,000 পরে দিব। আমাকে রিসিপ্টটা দেখাবেন। আপনি আদৌ সত্যি বলছেন কিনা আমার তো তা জানা নেই। নিভ্রাণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মত্ত হয়ে শুনল তার প্রেয়সীর রূপী শান্তশিষ্ট বাঘিনীটার তলোয়ারের মতো ধারালো শব্দবাচক। কে বলবে এই মেয়েটা কয়েক ঘন্টা আগেও তার বুক ভাসিয়ে কাঁদছিল। বেডে অচেতন অবস্থায় শুয়ে আছেন রবিনা। কপালে মেয়েটা মোটা ব্যান্ডেজ, রাত্রিদের ক্যানেল লাগানো হাত ধরে কপাল ঠেকিয়ে বসে আছে, চোখ বন্ধ। নিশ্চিত বুঝতে পারছেন মায়ের মাথায় হয়তো আঘাতটা তার অসুস্থতার পেছনের রহস্য। আর এই কাজটা যে তার মামির দ্বারাই হয়েছে সে ব্যাপারে শতভাগ নিশ্চিত। এই জন্যই তার মামিকে দেখা নেই আশেপাশে। নিভ্রাণ কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রাত্রির চোখ মেরে তাকালো, দৃষ্টি জোড়াই রাজ্যের ক্লান্তি। নিভ্রাণ কাছে সে আলতো করে মাথার উপর হাত রাখলো, নরম গলায় বলল, ডাক্তারের সাথে কথা বলছি রাত। আন্টির কন্ডিশন এখন যথেষ্ট স্টেবল, চিন্তার কিছু নেই। স্যালাইনটা শেষ হোক, তারপর ডক্টর এসে দেখে যাবে, চিন্তা করো না। রাত্রি মাথা নাড়ালো। মুখ ফুটে কিছু না বললেও নিভ্রাণ সহজেই বুঝতে পারছে মেয়েটার মাথা ভর্তি চিন্তা। এই কয়দিনে এতটুকু অন্তত চিনেছে যে রাত্রি মরে গেলেও মুখ ফুটে কিচ্ছু বলবে না। মাথা থেকে হাত সরিয়ে পকেট থেকে ওয়ালেটটা বের করলো সে। আলতো করে রাত্রে হাত টেনে মুঠোয় ধরিয়ে দিয়ে আস্ত করে বলল, রাখো। রাত্রির চোখে তাকালো, হাতের মধ্যে মোটাসোটা ওয়ালেট। নিভ্রাণের হাত সহ মুঠো করে রেখেছে বিধায় ফিরিয়ে দেওয়ার উপায় নেই। আমদামতা করলো, দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, লাগবে না। নিভ্রাণ ম্লান হাসলো, একটু ঝুঁকে কানের পিছনে চুল গজে দিতে দিতে মোলায়েম স্বরে বলল, এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না রাত, বসো, আমি খাবার নিয়ে আসি। কিছু খাওনি, চোখ মুখ শুকিয়ে গেছে। কিন্তু চুপ, বসো, কি খাবো আমি নিয়ে আসছি। রাতে চোখ নামে নিল। মানুষটা কিভাবে পারে? নিভ্রাণ হাসলো, ফিসলে গলায় বলল, আচ্ছা বলা লাগবে না। আর হাসপাতালে বাদবাকি সব বিল দিয়ে দিয়েছি, শুধু তোমার মামার টাকাটা দিয়ে দিও। ওনার চাহনিটা আমার জাস্ট সহ্য হচ্ছে না। রাতে চোখ পাখি তাকালো, লোকটা এমন একটা অবস্থায় মজা করছে, কিভাবে পারে? রবিনার জ্ঞান ফিরছে। চোখ মেলে মেয়েকে মাথার কাছে বসে থাকতে দেখে যেন আত্মা জড়িয়ে গেল তার। মাকে চোখ খুলতে দেখে মুখে হাসির ঝলক খেলে গেল রাত্রির। ফ্যাকাশে চেহারা উজ্জ্বল হয়ে উঠল। রাতভর নির্ঘুম থাকার ক্লান্তি যেন নিমিষেই কেটে গেল। ক্যানারে লাগানো কাপা কাপা হাতে রাত্রি মাথা টেনে কপালের চুমু খেল সে। রাত্রি মিষ্টি করে হাসল। এখন ভালো লাগছে মা? রবিনা নিষ্প্রাণ স্বরে বলল, তুই কখন আসলি? তোর মামা ফোন দিছিল? ওনার তো আছেই এক কথা, টাকা টাকা টাকা। এভাবে বলে না মা। রবিনা আরও কিছু বলবে তার আগেই নিভ্রাণ ঢুকল, হাতে খাবারের প্যাকেট। রবিনাকে সজাগ দেখে বিনয়ী স্বরে সালাম দিল সে। রবিনা কয়েক সেকেন্ড চেয়ে রইল। রাত্রি এক পলক নিভ্রাণের দিকে তাকালো, অতঃপর মাকে উদ্দেশ্য করে বলল, আমার বন্ধু। রবিনা ভরি কুচকালো, চোখের মনে সরু, ঠোঁটের অগয়ে গভীর প্রশ্ন। এত বড় ছেলে তার মেয়ের বন্ধু? রাত্রি তো এর থেকে বয়সে অনেক ছোট হবে। মায়ের না বলার সন্দেহপ্রবণ প্রশ্নগুলো সহজেই বুঝল রাত্রি। গলা ঝাড়ল সে। খুব ভালো বন্ধু মা। রাতের বেলা যখন তোমার খবর পেলাম তখন বাস পাইনি, তাই উনি গাড়ি করে নিয়ে এসেছেন। রবিনার মনের প্রশ্ন পরিষ্কার না হলেও থেমে গেলেন উনি। মেয়ের ওপর যথেষ্ট ভরসা আছে। আবেগ অনুভূতিতে গা ভাসিয়ে দেওয়ার মতো মন মানসিকতার মেয়ে কোনো কালেই ছিল না। নিভ্রাণ নিজে এগিয়ে এলো একবার, প্যাকেটগুলো রাত্রি হাতে ধরিয়ে অমায়িক হেসে বলল, এখন কেমন আছেন আন্টি? জবাবে রবিনাও হাসতেন। ছেলেটার হাসিটা খুবই আন্তরিক, হাবভাবে প্রাপ্তবয়স্ক একটা গভীর ছাপ আছে। মায়াকণ্ঠে তিনি উত্তর দিলেন, ভালো বাবা। রাতে তখনও খাবারের প্যাকেটটা খুলে দেখেনি। নিভ্রাণ নিজেই টেনে দিল। পলিথিন থেকে ভেজিটেবল রোল প্যাকেট বের করলো, মোড়ানো কাগজ খুলে সামনে ধরে বলল, হা করো। রাত্রি হা করল না। খানিক আপত্তি করতেই নীরবে চোখ রাঙালো সে। অর্থ এখন হা না করলে আমি ধমকাতে বাধ্য হব। রাত্রি মুখ খুলল, এক কামড় খেয়ে চিবাতে চিবাতে রুবানার দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে একদম নিজের খেয়াল রাখেন আন্টি। রবিনা হাসল, একরাশ প্রশান্তি নিয়ে চেয়ে রইল সুন্দর মুহূর্তটাই। ছেলেটা এভাবে সযত্নে সহিত খাইয়ে দিচ্ছে। একটু পরেই কপাল চুল সরিয়ে দেওয়া, থুতনি নিচতে হাত বেয়ে খাবার মুখে তুলে দেওয়া, সব কি শুধু বন্ধুত্বের খাতিরে? মামির দিকে তীক্ষ্ণ চাহনিতে চেয়ে রয়েছে রাত্রি। চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ শানিত, সেই ধারেই যেন সামনের মানুষ ক্ষত বিক্ষত হয়ে যাবে। রাত্রি মামি লিমা
মধ্যবয়স্ক মহিলা পেঁচানো মস্তিষ্কের অধিকারিণী। রুবিনা তখন বেডসাইডে হেলান দিয়ে নতবদনে চেয়ে আছে। তার পাশেই রাত্রি। মেয়ের স্বভাব চরিত্র চেনা আছে। এত সহজে সে লিমাকে ছেড়ে দিবে না কখনোই। নিভ্রান তার কাছে ঘেঁষে দাঁড়িয়ে আছে। রাত্রির প্রশ্ন শুনল। ডাক্তার বলেছে আপনারা যখন মাকে এনেছেন তখন মায়ের মাথায় গুরুতর আঘাত ছিল, রক্তক্ষরণে মৃত্যু পর্যন্ত হতে পারত। আমার প্রশ্ন, সেই আঘাতটা মা পেল কিভাবে? লিমার দৃষ্টি অস্থির, চোর ধরা পড়ে যাওয়ার মতনই পরিস্থিতি। অগোছালো স্বরে বললেন তিনি। কলপাড়ে পড়ে গেছিল, অসাবধানতায়। ধাক্কাটা নিশ্চয়ই আপনিই দিয়েছিলেন মামি। রাতে সরাসরি প্রশ্নে থতমত খেয়ে গেল লিমা। আমতামতো করে বলল। আমি কেন দিমু? হুঁশ হারিয়ে ফেলল রাত্রি। বসা থেকে দাঁড়িয়ে সজোরে চিৎকার করে উঠল। কি মানুষ আপনারা! একজন বয়স্ক মহিলা নিরুপায় হয়ে আপনাদের বাসায় থাকে, কিভাবে পারেন এমন আচরণ করতে? যদি মার কিছু হয়ে যেত? আপনার তো আপন বোন মামা, আপনি কিভাবে পারেন? একটু মায়া হয় না? রবিনা মৃদু স্বরে তার হাত টান দিল। রাত মা, চুপ কর। কেন চুপ করব মা? এরকম চলতে থাকলে তো ওনারা একদিন তোমাকে মেরেই ফেলবে, তারপর বলবে ভুলে মেরে ফেলেছি। আর আপনারা, মা তো আপনাদের কাছে বিনা পয়সায় থাকে না মামা। আমাদের বাসা বিক্রির টাকা দিয়ে বাবার ঋণ শোধ করার পর বাদবাকি টাকা তো ব্যাংকে আছে, মাসে মাসে সেখান থেকে তো টাকা পান আপনারা। সেটা দিয়েই তো মায়ের প্রয়োজন মিটে যায়। বাড়তি প্রয়োজন হলে আমি পাঠিয়ে দেই, শুধু বাসায় থাকে বলে এত সমস্যা আপনাদের? আমি তো বলেছি ভার্সিটিটা শেষ হলেই মাকে এখান থেকে নিয়ে যাব, ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করতে পারবেন না? এত পাষাণ কেন আপনারা? কেন এত বিবেকহীন? লিমা যেন সুযোগের অপেক্ষায় ছিল। সুযোগ বুঝেই সে বলল। তোমার মারে আমরা আর রাখতে পারুম না। আমাদের এই ঝামেলারই শেষ নাই। উনার 2 দিন পর পর অসুখ আর পোহানোর ক্ষমতা নাই আমার। মারে পারলে এখনই নিয়ে যাওগা। লিয়াকত চুপচাপ বাহিরে দাঁড়িয়েছেন। তার নীরবতাই বলে দিচ্ছেন স্ত্রীর সাথে সে শতভাগ সহমত। রাত্রি ঘৃণাভরা দৃষ্টিতে তাকালো। আপনার মতো খারাপ মানুষ আমি দেখিনি মামি। এরই মাঝে একজন ডাক্তার উকি দিয়ে এলো ক্যাবিনে। এক নজর দেখেই বলল। এটা হাসপাতাল, চিৎকার চেঁচামেচির জায়গা নয়। অন্যদের সমস্যা হচ্ছে। উনি চলে যেতেই নিভ্রান মুখ খুলল। এবার আপনাদের আর রাখতে হবে না। আন্টিকে রিলিজ করে দিলেই আমরা তাকে ঢাকায় নিয়ে যাব। ফাইন। লিয়াকত হোসেন তাচ্ছিল্য করে বললেন। তোমার মাইয়া নতুন নাগর জুটাইছে বুবু, তার তাক দিয়েই তো এত দেমাগ ঝরতেছে। রাতে চোখ জ্বলে উঠল, হুঙ্কার দিয়ে উঠল। খবরদার মামা, ওনাকে নিয়ে একটা বাজে কথাও বলবেন না। আপনারা ওনার... অতিরিক্ত চাপ আর নিতে না পেরে কথার মাঝে আটকে গেল। মূর্ছা গেল রাত্রি। শরীর অসাড় লুটিয়ে পড়ল রুবিনার কোলে উপর। নিভ্রান এক মুঠো দেরি না করে আলতো করে তাকে উঠিয়ে টেনে বুকে জড়িয়ে ধরল। দুহাতে আগলে ধরে মামামামির দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল। আর একটা কথা বললে আমি ভুলে যেতে বাধ্য হব আপনারা বয়সে কত বড় বা সম্পর্কে কী হন। ঘটা করে সন্ধ্যা নেমেছে। পৃথিবীর চরণে মাথা ঠেকিয়েছে সূর্য। ঘনালি অন্ধকার শূন্য গগনে। পাখিরা নির্ফিয়ে গেছে। স্তব্ধ পৃথিবীর নিস্তব্ধ আড়ালে কেউ হয়তো মত্ত হয়ে প্রহর গুনছে তোমাকে কাছে পাওয়ার। ঘরটা অন্ধকার, বাতি নিভানো। হাসপাতালের চিরসেনা স্যাবলনের গন্ধ ছাপিয়ে কৃত্রিম এয়ার কন্ডিশনের মিষ্টি ফুলের ঘ্রাণ। রাত্রি আবছা অল্প চোখ মেলালো, পিটপিট করল। ঘন গুমট ছাড়া কিছুই কালো কর্নিয়ার দৃষ্টিগোচর হলো না। অতি দীর্ঘ ঘুমের রেশটা কাটতে বেশ সময় লাগলো। নড়াচড়হীন পার হলো 2-3 মিনিট। একটু সজাগ হয়ে উঠতেই টনক নড়ল। থতমত হয়ে গেল সে। অনুভব করতে পারছে তার কাঁধের পাশের বালিশে মুখ গুজে তার উপরেই উবুড় হয়ে শুয়ে আছে একজন। মানুষের হাতের গাঢ় চাপেই নরম বিছানার সাথে ল্যাপটানো বাম হাতটা, আর ডান হাতটা এতক্ষণ ঘুমের মধ্যে মানুষের বিশাল পিঠের মাঝখানটায় খুব যত্নে আঁকড়ে ধরে রয়েছে। কয়েক সেকেন্ডের অতিবাহিত হলো একান্ত ঘনিষ্ঠ অনুভূতিতে। রাত্রি মাথা কাত করার চেষ্টা করলো। খোসা খোসা দাড়িতে লেগে জ্বলে উঠল তুলতুলে গাল। মুখ দিয়ে বের হলো চাপা আর্তনাদ। উফ! নিভ্রান দ্রুত মুখ তুলল। নামমাত্র দূরত্ব। দুনাকের ডগা ছুঁই ছুঁই। চোখে চোখ পড়ছে কিনা স্পষ্ট নয়। স্তূপাকার তীব্র অন্ধকার একটা ফোঁটাও বিন্দু দৃশ্যমান না। নিভ্রান আবারও মুখে ডোবালো কাঁধ। দেহ নিঃসার। পিঠের হাতটা সরিয়ে ঘাড়ের ছোট ছোট করে ছাড়া চুলের উপর রাখল রাত্রি। যত্নমাখা কণ্ঠে বলল। কি হয়েছে? নিভ্রান মুখ তুলল না। কথা যেন কানে যায়নি। রাত্রি নিশ্চিত ভঙ্গিতে চুলে হাত বুলালো। কি হলো? নিভ্রান বিছানায় চেপে রাখা হাতের জোর বাড়িয়ে দিল। রাত্রি হকসা গেল। কি হলো লোকটার? রেগে আছে নাকি? নিভ্রান মুখ গুজে ধীর কণ্ঠে বলল। মেন্টাল স্ট্রেস, খাওয়া দাওয়ার চরম অনিয়ম, বিপি হাই। এসবের মানে কি? রাত্রি গাল ফুলিয়ে একবার দাঁড়িয়ে খোসা খেলেও শব্দ করেনি। মিনমিন গলায় স্বরে বলল, জি। নিভ্রান মুখ খুঁত তুলল। সরাসরি চোখে চোখ রাখল বোধহয়। রাত্রি বুঝতে পারছে একজোড়া নিমগ্ন চোখ হয়তো
অখণ্ড তৃষ্ণায় ডুবে স্থির হয়ে চেয়েছে। খুব খুব গভীর সেই দৃষ্টি, সেই গভীরতা হয়তো ডোবা সম্ভব না, না তার পরিমাপ করা সম্ভব তার ছোট্ট মনের অপরিপক্ক স্কেলে। নিপড়ার হঠাৎই কপাল ঠেকালো, অন্যরকম টান টান কণ্ঠে বলল, আমি যদি তোমাকে আজকেই বিয়ে করি তবে কি তোমার কোনো আপত্তি আছে রাত? রাতে যেন আচানক কথাটা সামলে উঠতে পারল না। কেমন চিনচিন একটা অনুভূতি শিরায় সে উপশিরায় ছিটকে পড়ল। মাথায় ভোতা যন্ত্রণাটা চলে উঠল। তবু কোথায় যেন একটা খুব শান্তি, কোথায় যেন একটা আকাশ প্রশান্তি। হাতছানি দিয়ে ডাকছে আদর কন্যা। নিভ্রাণ চোখ বন্ধ করল, আবার বলল, আপত্তি আছে? কণ্ঠে টান টান ভাবনাটা এবার একটু মৃত। বুক চিরে আসা যন্ত্রণাটা বিদ্রুপ করল হয়তোবা। রাত্রি হাসল শব্দহীন, সব ছাপিয়ে আলতো করে হাত রাখল নিভ্রাণের দুগালে। কপালে কপাল ঠেকালো, আরও একটু দৃঢ় করে বলল, দাঁড়াতে পারবে? হাতটা ধরো। মায়ের কেবিনে যেতেই আরও এক দফা অবাক হলো রাত্রি। এক দফা বললে ভুল হবে, বরং কয়েক দফা অবাক হলো, এবং হাতেই থাকলো অবিশ্রাম। নিশাত, নাহিদ, নওশাদ সাহেব সবাই আছেন এই কেবিনে। কাজী সাহেব বসে আছেন প্রস্তুত হয়ে। মামা মামির আশেপাশে লেখা গেল না। সবাই সালাম দিয়ে মায়ের কাছে যেয়ে বসল সে। চোখের থমকানো ভাবটা কাটেনি এখন অবধি। নিভ্রাণ সজোরে চাটি মারল নিশাতের মাথায়। এই গাধাকে বলেছিলাম আমার কাবার্ডে রাখা বিয়ের শাড়ি মনে করে নিয়ে আসতে, গাধাটা ভুলে বসে আছে। নিশাত মাথা ডলল, তবে মুখে মিটমিটে হাসি নিয়ে বলল, কথা দিচ্ছি আপু, আপনাকে আমি নিজে গুনে গুনে 10টা বিয়ের শাড়ি কিনে একেবারে সাজিয়ে গুছিয়ে নিজ দায়িত্বে 10 বার বিয়ে দিব, মানে ভাইয়ার সাথেই আর কি। এবার শুধু একটু এভাবেই ম্যানেজ করে নিন। রাতে ঠোঁটের কোনো প্রসারিত করে হাসল। মায়ের দিকে একবার তাকাতে চোখের পাতা নামিয়ে সম্মতিসূচক বার্তা দিয়েছে। আর কোনো বাধা নেই, বিধায় আপত্তি করার মতো কিছুই পেল না। নাহিদার মুখে বিশ্বস্ত হাসি। যাক, অবশেষে নওশাদ সাহেব গলা ঝেড়ে পড়লেন, শুরু করুক তাহলে, ডাক্তাররা এসে আবার কখন ঝামেলা করে। নিভ্রাণ চেয়ার টেনে বসতে বসতে বলল,